আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আইটেক স্কুলের লার্ন ফাস্ট প্লে সিরিজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা পড়বো নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এই বইয়ের পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে বায়ুমণ্ডল। আজকে আমরা পড়বো বায়ু প্রবাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকের যে টপিক সেটা হচ্ছে বায়ু প্রবাহ। এখন বায়ু প্রবাহ জিনিসটা কি সেটা আমরা একটু দেখে নিই। বায়ুর তাপ ও চাপের পার্থক্যের কারণে কি বায়ুর তাপ এবং চাপের যখন পার্থক্য হয়, সর্বদা বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। এই তাপ এবং চাপের পার্থক্যের কারণে কি বায়ু এক স্থান থেকে আরেক স্থানে সর্বদা কি প্রবাহিত হয়, চলাচল করে। ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ু এই চলাচলকে কি বলা হয়? বায়ু প্রবাহ বলা হয়। তো বায়ু প্রবাহ জিনিসটাকে আমরা আসলে বুঝতে পেরেছি। তো এটা আমরা পড়বো সাধারণত ক নাম্বারের জন্য। কিসের জন্য? ক। এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই আসে যে বায়ু প্রবাহ কাকে বলে। অর্থাৎ কি বলবো আমরা? ভূপৃষ্ঠের তাপ এবং চাপ বা বায়ুর তাপ ও চাপের পার্থক্যের জন্য যখন বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, তখন সেটাকে কি বলা হয়? বায়ু প্রবাহ বলা হয়। এখন বায়ু প্রবাহের কারণগুলো কি কি বা বায়ু প্রবাহ কিভাবে হয়ে থাকে সেটা আমরা একটু দেখি। নিম্নচাপ মণ্ডলের উত্তপ্ত ও হালকা বায়ু ঊর্ধ্বে উত্থিত হলে বায়ুমণ্ডলে চাপের অসমতা সৃষ্টি হয়। অর্থাৎ নিম্নচাপ মণ্ডল অর্থাৎ যেখানে বায়ুর চাপ কম, সেখানকার যখন উত্তপ্ত হালকা বায়ু ঊর্ধ্বে উঠিত হয় অর্থাৎ উপরে উঠিত হয়, তখন কি বায়ুমণ্ডলের চাপের কি একটা অসমতা বা অসমতাকে সৃষ্টি হয়। এই কারণে উচ্চচাপ মণ্ডল থেকে শীতল ও ভারী বায়ু সর্বদা নিম্নচাপ মণ্ডলের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ যেখানে বায়ুর চাপটা কম, যেখানে চাপ বেশি, সেখান থেকে অবশ্যই নিম্নচাপের দিকে প্রবাহিত হওয়া শুরু করবে। অর্থাৎ যদি এক জায়গায় যদি গ্যাসের চাপ বা বায়ুর চাপ যদি একটু বেশি থাকে বা সেখানে যদি জায়গায় যদি সংকলিত না হয়, সেই অতিরিক্ত বায়ুগুলো কি অন্য একটা জায়গায় প্রবাহিত হবে। সেটাকে মূলত কি বলা হয়? বায়ুর প্রবাহ বলা হয়। পরেরটা দেখি আমরা। এটা একটু অনেকটা ইম্পর্টেন্ট একটা লাইন। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনশীল। কি? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনশীল। অর্থাৎ আমরা যে রেগুলার দেখি পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিক থেকে অস্ত যায়। এটা কেন হয়? কেন হয়? এর কি পৃথিবীর ঘূর্ণায়ন গতি, এবং গতিটা কোন দিক থেকে কোন দিক হয়? পশ্চিম থেকে পূর্ব দিকে কি আবর্তনশীল। এবং নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে আবর্তনের কারণে গতিবেগ ক্রমান্বয়ে হ্রাস পায়। নিরক্ষীয় অঞ্চল থেকে কি মেরু অঞ্চলের দিকে যে গতিটা রয়েছে আবর্তনের ফলে কি সেই গতিটা ধীরে ধীরে হ্রাস পায়। এ উভয় কারণে ঘূর্ণায়মান পৃথিবী পৃষ্ঠে গতিশীল পদার্থ, যেমন কি গতিশীল পদার্থগুলো কি কি? বায়ু প্রবাহ এবং জলস্রোত। পৃথিবীতে যে গতিশীল পদার্থগুলো রয়েছে সেগুলোর মধ্যে দুটি অন্যতম কি? একটা হচ্ছে বায়ু প্রবাহ আর একটা কি? জলস্রোত। এই যে পৃথিবীর যে ঘূর্ণয়ন গতি বা পৃথিবী যে ঘূর্ণায়মান, সে গতির কারণে কি এই গতিশীল পদার্থগুলো কি সবসময় অনবরত নড়াচড়া করে। অর্থাৎ কি স্রোতের মতো স্রোত যায়, বায়ুর মতো কি বায়ু প্রবাহিত হয়। সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। এইখানে আমাদের একটু বোঝার জিনিস আছে, সেটা আমরা একটু খেয়াল করি। উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। এটা আমাদের একটা মুখস্থ টপিক, বা আমরা একদম মনে প্রাণে ধ্যানে জ্ঞানে সবসময় এটা মাথায় রাখবো যে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত ডান দিকে বেঁকে যায়, এবং দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত কি বাম দিকে বেঁকে যায়। সাপোজ আমরা কোনো একটা বাসে আছি, কোথায়? বাসে বা কোনো একটা চলন্ত জায়গায়। এখন সে চলন্ত বস্তু থেকে যদি আমি কোনো বাইরে বল বা কোনো কিছু নিক্ষেপ করি, সেটাকে একদম সোজাসুজি যাবে নাকি ডানে বা একটু বামে বেঁকে যাবে? অবশ্যই ডানে বা বামে বেঁকে যাবে। কিংবা আমরা যখন বাস থেকে নামি বা কোনো ট্রেন থেকে যখন আমরা নিজেরা নামার চেষ্টা করি, তখন কি আমরা যদি বরাবর লাফ দেই বা বরাবর নামে আমরা কি বরাবর থাকবো, নাকি আমরা একটু ডানে বা বামে সরে যাব? অবশ্যই ডানে বা বামে সরে যাব। কেন? এটা এই ট্রেন বা বাসের গতির কারণে। এই পৃথিবীতে কি সেম একটা গতি রয়েছে। ধরো এটা আমাদের পৃথিবী, পৃথিবীর মাঝ বরাবর একটি নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি। এই জায়গার পৃথিবীর গতি প্রায় 1600 কিলোমিটার। কত কিলোমিটার? প্রায় 1600 কিলোমিটার। এই মাঝ বরাবর পৃথিবীর কি ঘূর্ণায়ন গতিটা খুবই বেশি, কিন্তু এইখানে এবং এইখানে এই জায়গায় কি পৃথিবীর গতিটা খুবই কম। তেমনি যখন পৃথিবীটা তার অনবরত ঘুরতেছে বা অনবরত যে ঘোরে, এই ঘোরার গতির কারণে কি বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে, এটা যেহেতু উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়। কোন দিকে বেঁকে যায়? ডান দিকে। এবং বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এইটা হচ্ছে একজন বিজ্ঞানী বা একজন ভূগোলবিদ আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে ফেরেল। তার নাম কি? ফেরেল। উইলিয়াম ফেরেলের সূত্র অনুযায়ী ভূপৃষ্ঠে বায়ু প্রবাহের দিক নিয়ন্ত্রিত হয়। উনি সর্বপ্রথম উদ্ঘাটন করেন বা উনি সর্বপ্রথম বের করেন যে
উত্তর গোলার্ধে সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহ ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহ বাম দিকে বেঁকে যায়। এটা আমরা কি সবসময় মুখস্থ রাখবো। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমরা পড়বো চাপ বলয় বা আসলে বায়ুর চাপটা কি সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। ভূপৃষ্ঠের বিভিন্ন অক্ষাংশে তাপের পার্থক্যে কি ভূপৃষ্ঠের বিভিন্ন অক্ষাংশে তাপের পার্থক্য এবং গোলাকার পৃথিবীর ঘূর্ণয়নের কারণে বায়ুমণ্ডলে কয়েকটি চাপ বলয়ের বা চাপ মণ্ডলের সৃষ্টি হয়। তাই পৃথিবীতে চাপ মণ্ডলে কেন সৃষ্টি হয়, কেন? এই যে বিভিন্ন অক্ষাংশের তাপের পার্থক্য এবং গোলাকার পৃথিবীর ঘূর্ণয়নের কারণে বিভিন্ন জায়গায় কি চাপ মণ্ডল বা চাপ মণ্ডলের সৃষ্টি হয়। চাপ মণ্ডলগুলো কি কি? একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আরেকটা হচ্ছে ক্রান্তীয় উচ্চচাপ বলয়, আরেকটা হচ্ছে উপ মেরুবৃত্তের নিম্নচাপ বলয় এবং চার হচ্ছে মেরু অঞ্চলের উচ্চচাপ বলয়। এখন এই চাপ বলয়গুলো আমাদের একটু বুঝতে হবে। তো এর বোঝার জন্য আমরা একটু পরবর্তী ধাপে যাই। নিয়ত বায়ু, নিয়ত বায়ু জিনিসটা কি? সেটা হচ্ছে নিয়মিত বায়ু। যখন কোনো একটা অঞ্চলের উপর দিয়ে বা কোনো একটা অঞ্চলে যখন নিয়মিত বায়ু প্রবাহিত হয় বা বায়ু চলাচল করে তখন সেটাকে কি বলা হয়? নিয়ত বা নিয়মিত বায়ু বলা হয়। এখানে সংজ্ঞাটা আমরা একটু দেখি। নিয়ত বায়ু পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বছরের সকল সময় একই দিকে প্রবাহিত হয়। এই বায়ু তিন প্রকার। কয় প্রকার? নিয়মিত বায়ু বা নিয়ত বায়ু কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে অয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু, আরেকটা হচ্ছে কি মেরু বায়ু। তো এখন আমরা বায়ু জিনিসটা পড়লাম, কিন্তু তার আগে আমরা পড়েছিলাম যে চাপ বা চাপ বলয় জিনিসটা কি সেটা আমরা একটু বুঝি। ধরো মেরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা থাকে, কি থাকে? প্রচণ্ড ঠান্ডা থাকে, যার ফলে সেখানকার বায়ুটা অনেকটা ঠান্ডা এবং ভারী থাকে, যেগুলোকে সবসময় নিচের দিকে একটা চাপের সৃষ্টি করে বা সেটা অনেক ভারী থাকার কারণে একটা প্রেশার সৃষ্টি করে। সেটাকে কি বলা হয়? উচ্চচাপ। সেটাকে কি বলা হয়? উচ্চচাপ। তখন সেখানে কোনো বৃষ্টিপাত বা কোনো খুব একটা কিছু হয় না। কিন্তু যখন কোনো অঞ্চলে বৃষ্টিপাত হয়, কেন হয়? আমরা খবরে বা বিভিন্ন আবহাওয়ার তথ্য হিসেবে জানতে পারি যে নিম্নচাপের কারণে কি আমাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে। কারণ নিম্নচাপ জিনিসটা কি? যখন বায়ুটা অত্যন্ত হালকা এবং উত্তপ্ত থাকে, অর্থাৎ জলীয় বাষ্পগুলো একটু বেশি পরিমাণে থাকে, তখন সেটি আস্তে আস্তে উপরে উঠে যায় এবং সে উপরে উঠে গিয়ে বায়ুটাকে নিম্নচাপের সৃষ্টি করে এবং সেখানে বৃষ্টিপাতও ঘটায়। যখন মেরু অঞ্চলে এরকম অতিরিক্ত ঠান্ডা থাকে বা বায়ুটা যখন অতিরিক্ত ভারী হয় তখন সেখানে কিসের সৃষ্টি করে? উচ্চ চাপের সৃষ্টি করে। তো আশা করি তোমরা যে চাপ বলয় বা চাপের যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছো। তো এখন আমরা পড়েছিলাম নিয়ত বায়ু। তো আমরা পরবর্তী যাই আসলে অয়ন বায়ু বা বাকি যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখি আমরা। এখানে আছে কি অয়ন বায়ু। অয়ন বায়ু হলো নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী ও নিয়মিত বায়ু প্রবাহ। তা অয়ন বায়ুটা কি? অয়ন বায়ু হলো নিরক্ষীয় অঞ্চলের স্থায়ী ও নিয়মিত বায়ু প্রবাহ। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে যখন নিয়মিত এবং স্থায়ীভাবে যে বায়ুটা প্রবাহিত হয় সেটাকে কি বলা হয়? অয়ন বায়ু বলা হয়। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে, কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে এটি সারা বছর নিয়মিত প্রবাহিত হয়। অর্থাৎ উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে আসে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে কি বায়ুটা প্রবাহিত হয়, সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। প্রাচীনকালে পরিচালিত বাণিজ্য জাহাজগুলো এই বায়ু প্রবাহের দিক অনুসরণে যাতায়াত করত। কি? যখন প্রাচীনকালে তো আমাদের মতো ইঞ্জিন বা স্যাটেলাইট বা জিপিএস সিস্টেম ছিল না, তখন কি তারা কি এই যে বায়ু বা বিভিন্ন চাঁদ বা তারার মাধ্যমে কি তারা দিক নির্ণয় করতো। তেমনি যেহেতু দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিক থেকে বায়ুটা প্রবাহিত হতো, তার এই বায়ুকে অনুসরণ করে এই দিকে যাতায়াত করত। এখানে সেটাই বলা হয়েছে, প্রাচীনকালে পরিচালিত বাণিজ্য জাহাজগুলো এই বায়ু প্রবাহের দিক অনুসরণ করে যাতায়াত করতো বলে এগুলোকে কি বলা হয়? অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা কিসের জন্য পড়ব? জ্ঞানমূলক, যে অয়ন বায়ু কাকে বলে বা বাণিজ্য বায়ু কাকে বলে। তো আশা করি তোমরা এত বুঝতে পেরেছো। উত্তর গোলার্ধে এটি উত্তর পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে এটি দক্ষিণ পূর্ব অয়ন বায়ু নামে কি পরিচিত। অর্থাৎ উত্তর গোলার্ধে যে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় সেটা কি নামে পরিচিত? উত্তর পূর্ব অয়ন বায়ু। এবং দক্ষিণ গোলার্ধে যেহেতু দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ুটা আসে সেটাকে কি বলা হয়? দক্ষিণ পূর্ব অয়ন বায়ু বলা হয়। এগুলো নামে কি আসলে সাধারণত এরা পরিচিত। উত্তর পূর্ব অয়ন বায়ু ঘন্টায় প্রায় 16 কিলোমিটার, কত কিলোমিটার? ঘন্টায় প্রায় 16 কিলোমিটার। এবং দক্ষিণ পূর্ব অয়ন বায়ু ঘন্টায় প্রায় 22.54 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এই গতিবেগটা আমরা অবশ্যই এমসিকিউর জন্য মুখস্থ করব। কিসের জন্য? এমসিকিউ। এমসিকিউতে এটা প্রায়ই আসে যে দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব অয়ন বায়ুর গতিবেগ কত। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।
এখন আমরা বলবো পশ্চিমা বায়ু। আমাদের যে সাধারণত 9-10 যে ভূগোল বই যেটা রয়েছে সেটা দেওয়া একটু কমপ্লেক্স বা একটু কমপ্লেক্স ভাবে দেওয়া আছে, আমরা এখানে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। পৃথিবীর উভয় গোলার্ধে মধ্য অক্ষাংশ বলতে মূলত এখানে কি 30 থেকে 60 ডিগ্রির মধ্যে, কত ডিগ্রি, 30 থেকে 60 ডিগ্রির মধ্যে সারা বছর ধরে প্রবল বেগে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বায়ু প্রবাহিত হয়। কোন দিকে? সারা বছর পশ্চিম থেকে পূর্ব দিক দিয়ে প্রবাহিত নিয়মিত বায়ুকে কি বলা হয়? পশ্চিমা বায়ু বলা হয়। অর্থাৎ পৃথিবীর মধ্যভাগ দিয়ে যখন পশ্চিম থেকে পূর্ব দিকে কোনো বায়ু প্রবাহিত হয় তখন সেটাকে আমরা কি বলি? পশ্চিমা বায়ু বলি। তো এখন আমরা দেখব গর্জনশীল 40 সালের জিনিসটাকে, আমাদের জন্য খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। সেটা আমাদের খ নাম্বারে অনুধাবন প্রশ্ন হিসেবে প্রচণ্ড পরিমাণে আসে। আসলে এই ব্যাপারটা বা গর্জনশীল 40 সেটা কি সেটা আমরা একটু বুঝি। 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত, কত? 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ু, এই যে আমরা পশ্চিমা বায়ুটা পড়েছি, সে পশ্চিমা বায়ুর গতিবেগ কি সর্বাপেক্ষা বেশি থাকে। এই অঞ্চলকে গর্জনশীল 40 বলা হয়। কি বলা হয়? গর্জনশীল 40 বলা হয়। এটা তো আমরা একটা ক নাম্বার অর্থাৎ জ্ঞানমূলকের জন্য একটা সংজ্ঞার মতো পেলাম, কিন্তু আসলে আমরা খ নাম্বারে অনুধাবনে যে ব্যাখ্যাটা কিভাবে লিখবে সেটা আমরা একটু বুঝি। এই গর্জনশীল 40টা দক্ষিণ গোলার্ধের একটি সমুদ্র, একটা বিশেষ সমুদ্র এলাকা, যেখানে এই পশ্চিমা বায়ুর গতিবেগ খুবই তীব্র এবং প্রচণ্ড থাকে। কি থাকে? খুবই তীব্র এবং প্রচণ্ড, যার ফলে এখানকার যে বায়ু প্রবাহের কারণে সমুদ্রের পানির সাথে মিলিত হয়ে বা সমুদ্রের পানির সাথে স্পর্শ লেগে প্রচণ্ড গর্জন বা শাসা আওয়াজের তৈরি হয়। এই জন্য কি প্রাচীনকালে এখানকার নাবিকগণ বা যেই নাবিকগণ এই দিক দিয়ে চলাফেরা করতো এই এলাকাকে নাম দিয়েছিল কি? 40, গর্জনশীল 40। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এবং খ নাম্বারের জন্য কিভাবে অ্যান্সার করতে পারবে সেটাও বুঝতে পেরেছো। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। তার আগে আমি আবার কিছু কিছু কথা বলি যে তোমাদের যদি কোনো টপিক বা কোনো লেকচার বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা তার সলভ ক্লাস অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আমি এখানে যা যা পড়াচ্ছি তোমরা অবশ্যই খাতায় নোট করবে যাতে করে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়। এখন আমরা পড়বো অশ্ব অক্ষাংশ। এই অশ্ব মানে কি? অশ্ব মানে আমরা সবাই জানি মোটামুটি অশ্ব নাম হচ্ছে কি ঘোড়া। ঘোড়ার অক্ষাংশটা কি আসলে একটু দেখি। অশ্ব অক্ষাংশ হলো উত্তর ও দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখা প্রায় 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল। এই অক্ষাংশটা কি? উত্তর ও দক্ষিণ গোলার্ধে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখার প্রায় 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অর্থাৎ মাঝখানের অঞ্চল, যা উপক্রান্তীয় উচ্চচাপ বলয় নামে পরিচিত। কি? উপক্রান্তীয় উচ্চচাপ বলয় নামে পরিচিত। এটা আসলে এই পর্যন্ত আমি প্রশ্ন দেখিনি কখন আসছে কিনা, তাও আসতে পারে, তোমরা এটা একটু পড়ে নিও এমসিকিউর জন্য, যে উপক্রান্তীয় অক্ষাংশ মূলত কাকে বলে? কি বলা হয়? অক্ষাংশকে বলা হয়। এখানে বায়ুর উচ্চচাপ থাকার কারণে বাতাস শান্ত থাকে এবং খুব কম বৃষ্টিপাত হয়। এই যে চাপ বলয় বা বায়ুর চাপের কারণে যে আসলে বৃষ্টিপাতটা ঘটে সেটা আমরা এখানে একটু ভিজুয়াল ভাবে দেখতে পারতেছি, যে বায়ুর উচ্চচাপ থাকার কারণে বাতাস শান্ত থাকে। বাতাস কি থাকে? শান্ত থাকে এবং খুব কম বৃষ্টিপাত হয়। আমরা এতটুকু সবাই জানি বা বিভিন্ন আবহাওয়ার খবরে দেখেছি আমরা, যে যখন বলা হয় যে বায়ুর খুবই নিম্নচাপ চলতেছে তখন কি সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, কিন্তু যখন বায়ুর উচ্চচাপ চলে তখন কিন্তু সেখানে কোনো প্রকার বৃষ্টিপাত বা ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় না। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। প্রাচীনকালে যখন আটলান্টিক মহাসাগর উপর দিয়ে জাহাজ যোগে ইউরোপ থেকে আমেরিকায় অশ্ব বা অন্যান্য পশু রপ্তানি করা হতো, অর্থাৎ প্রাচীনকালে যখন ইউরোপ থেকে আমেরিকায় বিভিন্ন অশ্ব বা ঘোড়া বা বিভিন্ন বাণিজ্যিক বিষয়বস্তু যখন বা বিভিন্ন জিনিসপত্র যখন পরিবহন করা হতো তখন এই অঞ্চলে এসে, অর্থাৎ এই যে নিরক্ষরেখা 30 বা 35 বা মতান্তরে 38 ডিগ্রি এই যে অঞ্চল, সেই অঞ্চলে এসে বাতাসের গতিবেগ অনেকটা কমে যেত। কি হতো? বাতাসের গতিবেগ অনেকটা কমে যেত। কারণ কি? কারণ আগে তো পালতোলা নৌকা ছিল বা ইঞ্জিন সিস্টেমে জাহাজ ছিল না, যার ফলে কি তারা পাল বা বাতাসের সাহায্যে চলাচলের জন্য কি নৌকা ব্যবহার বা জাহাজ ব্যবহার করতো, এবং এই জাহাজগুলো কি এখানে এসে অনেকটা থেমে যেত। কিভাবে থামতো একটু দেখি। অশ্ব ও অন্যান্য পশু রপ্তানি করা হতো, তখন এই অঞ্চলে পৌঁছালে বায়ু প্রবাহের অভাবে, কিসের অভাবে? বায়ু প্রবাহের অভাবে পাল চালিত জাহাজের গতি মন্থর বা প্রায় নিশ্চল হয়ে পড়তো। কি? প্রায় থেমে যেত। এই অবস্থা নাবিকগণ খাদ্য ও পানীয়ের অভাবে অনেক সময় তাদের অশ্বগুলোকে সমুদ্রে ফেলে দিত। এখন একটু জিনিসটা বুঝি। ধরো আমরা কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছি বা কোনো একটা নৌকা চলাচল করতেছি, এখন নৌকার ওজন যদি বেশি থাকে তো সেই ক্ষেত্রে কি নৌকাটাকে সামনে নিয়ে যেতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। আর যেহেতু এই নৌকাগুলো বা এই জাহাজগুলো পাল চালিত ছিল, অর্থাৎ বাতাসের শক্তির অনেকটা বেশি প্রয়োজন হতো। কিন্তু
এখানে তো এমনিতে বাতাসের পরিমাণটা অনেক কম বা অত পরিমাণ শক্তি ছিল না, তখন এই ভারী জাহাজকে হালকা করার জন্য তারা তাদের বিভিন্ন অশ্ব বা বিভিন্ন ঘোড়া বা যত আসবাবপত্র জিনিসপত্র যা ছিল সব কি এই সমুদ্রে ফেলে দিত এবং তাদেরকে জাহাজের ওজনটাকে আর হালকা করতো। এবং এই হালকা জাহাজ তখন কি বায়ুর প্রেসারে বা বায়ুর বলে গিয়ে সামনে চালিত হতো। এইখানে যেহেতু তারা অশ্ব বা বিভিন্ন জিনিসপত্র ফেলে দিত, এই জন্য কি এই জায়গাটার নাম কি দেওয়া হয়েছিল? অশ্ব অক্ষাংশ। কি দেওয়া হয়েছিল? অশ্ব অক্ষাংশ। এই অবস্থায় নাবিকগণ খাদ্য ও পানীয়ের অভাবে তাদের অনেক সময় তাদের অশ্বগুলো কি ঘোড়াগুলো সমুদ্রে ফেলে দিত। এই জন্য আটলান্টিক মহাসাগরের ক্রান্তীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। কোন অক্ষাংশকে? মহাসাগরের ক্রান্তীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। ক্রান্তীয় শান্ত বলয় অর্থাৎ এখানে বাতাসের প্রেশারটা খুবই কম ছিল, এই জন্য কি এখানে ক্রান্তীয় শান্তি বলয় বলা হয়। তো পরবর্তী দেখি আমরা, এটা হচ্ছে কি মেরুবায়ু। এটা নর্মাল জিনিস আমরা একটু খেয়াল করি। আমরা জানি যে পৃথিবীতে দুটো মেরু আছে, একটা দক্ষিণ মেরু, একটা কি উত্তর মেরু। অর্থাৎ মেরু অঞ্চল থেকে যেসব বাতাসগুলো প্রবাহিত হয় বা মেরু অঞ্চল থেকে যেসব বাতাসগুলো প্রবাহিত হয়ে সাধারণ অঞ্চলে আসে, তখন সেগুলোকে কি বলা হয়? মেরুবায়ু বলা হয়। তো আমরা একটু দেখি এখানে, মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে, মেরু অঞ্চলে কি উচ্চচাপ বলয় থেকে অতি শীতল ও ভারী বায়ু উত্তর গোলার্ধে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ এখানে যেহেতু বাতাসের প্রেশারটা বেশি, সে তখন সহ্য করতে পারতেছে না, সে অবশ্যই যেখানে নিম্নচাপ বা প্রেশারটা কম সে ওইদিকে প্রবাহিত হবে। এভাবে কি সে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এই প্রবাহদ্বয়কে উত্তর সুমেরু বায়ু ও দক্ষিণ কুমেরু বায়ু বলা হয়। তো আশা করি যে মেরুবার যে ব্যাপারটা তোমরা সেটা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা পাবো সমুদ্র ও স্থলবায়ু। অর্থাৎ সমুদ্রের উপর দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা সমুদ্রের বায়ু, স্থলভাগের উপর দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা কি স্থলবায়ু। তো আমরা একটু এটা সাধারণভাবে বললাম, আসলে বইয়ের ভাষায় কি সেটা একটু দেখি। দিনের বেলায় স্থলভাগ বেশি উত্তপ্ত হয় বলে কি, দিনের বেলায় স্থলভাগটা অনেকটা বেশি উত্তপ্ত হয়, সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। সেখানে কি হয়? নিম্নচাপের সৃষ্টি হয়। কিন্তু জলভাগ বেশি উত্তপ্ত হয় না বলে সেখানকার বায়ুর উচ্চচাপ যুক্ত হয়, ফলে তখন জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। একে কি বলে? সমুদ্র বলে। কি বলছে? জলভাগ থেকে স্থলভাগের দিকে, অর্থাৎ সমুদ্রের উপর থেকে যখন বায়ুটা প্রবাহিত হয়ে স্থলভাগ বা ভূপৃষ্ঠের দিকে আসে তখন সেটাকে কি বলা হয়? সমুদ্র বায়ু বলা হয়। এটা আমরা অবশ্যই ক নাম্বারের জন্য পড়বো, জ্ঞানমূলক আসতে পারে যে সমুদ্র বায়ু কাকে বলে, লেখো। তো আমরা আরেকটা দেখি, এখন আমরা পড়বো স্থলবায়ু। রাত্রিকালে জলভাগের চেয়ে স্থলভাগ বেশি শীতল বলে কি, রাত্রিবেলা জলভাগের চেয়ে স্থলভাগ কি, অর্থাৎ পানির চেয়ে জমি বা পানির চেয়ে মাটি কি বেশি শীতল থাকে, ফলে স্থলভাগের বায়ু উচ্চচাপ যুক্ত হয়। স্থলভাগের বায়ু কি উচ্চচাপ যুক্ত হয়, তখন স্থলভাগ থেকে জলভাগ বা সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হতে শুরু করে বা বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ সমুদ্রের বায়ুর ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে সমুদ্রের উপর থেকে বায়ুটা প্রবাহিত হয়ে স্থলভাগের দিকে আসে এবং রাত্রেবেলা স্থলভাগের থেকে বায়ুটা প্রবাহিত হয়ে কি সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই যে তাদের যে দিক পরিবর্তন বা তাদের যে প্রবাহটা, সেটাকে মূলত কি বলা হয়? স্থলবায়ু বলা হয়। তো আশা করি তোমরা এদের বুঝতে পেরেছো। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থানের কারণে স্থলবায়ু ও জলবায়ু নিয়মিত প্রবাহিত হয়। স্থলবায়ুটা কি, জলবায়ুটা কি, আসলে আমরা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটা আমরা অবশ্যই ক নাম্বার বা জ্ঞানমূলকের জন্য পড়ব। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমরা পড়বো মৌসুমী বায়ু, আমাদের জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কি মৌসুমী বায়ু। আরবি ভাষায় মৌসুম শব্দের অর্থ হচ্ছে কি ঋতু। মৌসুম শব্দের অর্থ কি? এই ঋতু। এই মৌসুম থেকে মূলত মৌসুমী বায়ুটা নামটা এসেছে। অর্থাৎ ঋতু ভেদে বা ঋতুর পরিবর্তনের ফলে যখন বাতাসের গতিবেগ পরিবর্তিত হয় তখন সেটাকে কি বলা হয়? মৌসুমী বায়ু বলা হয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয়, তাকে কি বলে? মৌসুমী বায়ু বলে। এটা আমরা অবশ্যই ক নাম্বারের জন্য পড়ব, প্লাস এটা খ নাম্বারও আসে যে মৌসুমী বায়ু জিনিসটা কি ব্যাখ্যা করো। এটা আমাদের অবশ্যই আমাদের মোস্ট, যেহেতু আমরা আগে বলেছি যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদেরকে এটা পড়তে হবে। গ্রীষ্মকালে সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত কি, গ্রীষ্মকালে সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ যে সাময়িক বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও ভারতের বৃষ্টিপাত ঘটায়, তাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে। এখানে একটা দাড়ি হবে, দাড়িটা আসে নাই।
তো আশা করি আমরা জিনিসটা একটু বুঝতে পারছি, বা না বুঝলে আমরা আবার একটু রিকল করার চেষ্টা করি। গ্রীষ্মকালে সমুদ্র পৃষ্ঠ অনেকটা উত্তপ্ত থাকে এবং সেখানকার বায়ুটা কি জলীয় বাষ্পপূর্ণ হয়। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা যখন এই দক্ষিণ পশ্চিম থেকে, কোন দিক থেকে, কোথায় গেল, এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে, যেহেতু সমুদ্র আমাদের দক্ষিণ দিকে, সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিক থেকে তারা প্রবাহিত হয়ে আসে এবং সেটা স্থলভাগ পার করে বাংলাদেশ বা ভারতের উপর দিয়ে স্থলভাগ পার করে যখন তারা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে, তখন বাংলাদেশ এবং ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এটাকে কি বলা হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে। এটা আমরা অবশ্যই পড়বো ক নাম্বারের জন্য, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কাকে বলে। বা আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে, বাংলাদেশে বৃষ্টিপাত হওয়ার পিছনে কোন বায়ুর প্রভাব সবচেয়ে বেশি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কি বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। শীতকালে সাইবেরিয়া ও চীন থেকে উত্তর পূর্ব দিক হয়ে, কোথা থেকে? সাইবেরিয়া ও চীন থেকে উত্তর পূর্ব দিক হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতীয় উপমহাদেশে প্রবাহিত শুষ্ক ও শীতল বায়ুকে কি বলা হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। তাহলে আমরা কি পেলাম? মৌসুমী বায়ু কয়টা? দুইটা। মৌসুমী বায়ু কয়টা? দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আরেকটা হচ্ছে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এই বায়ুটা কোথা থেকে আসতেছে? চীন এবং সাইবেরিয়া থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়ে তারা কি উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার উপর দিয়ে প্রবাহিত হয়। এটাকে মূলত কি বলা হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলা হয়। আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদি তারপরে তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। তো মৌসুমী বায়ুর যে টপিকটা সেটা আমরা ক্লিয়ার করলাম। তো আশা করি আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা বলবো স্থানীয় বায়ু, অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকায় বা কোনো নির্দিষ্ট অঞ্চলের উপর দিয়ে যখন নিয়মিতভাবে যখন কোনো একটা বা নির্দিষ্ট বায়ু প্রবাহিত হয়, তখন সেটা কি মূলত ওই অঞ্চলের স্থানীয় বায়ু। এখন আমরা কিছু স্থানীয় বায়ু পড়ব। স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য কিংবা তাপমাত্রার তারতম্যের কারণে ভূপৃষ্ঠের স্থানে স্থানে স্থানীয় বায়ুর উৎপত্তি হয়। কিসের উৎপত্তি হয়? স্থানীয় বায়ুর উৎপত্তি হয়। এইখানে আমি যা যা পড়াবো বা আমি এখানে যতটুকু পড়াবো সবগুলো কি মূলত আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সবগুলো কিসের জন্য এমসিকিউ? কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ। এটা জ্ঞানমূলকে বা অন্যান্য কোনো তোমার গ বা ঘতে এটা আসবে না, এটা অবশ্যই এমসিকিউতে আসবে। আমরা এমসিকিউতে ভালো করার জন্য এটাকে জোর দেব। রকি পর্বতের চিনুক বায়ু। রকি পর্বতের কি? চিনুক বায়ু। ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল, এগুলো কি এক একটা বায়ু। এই যে হলুদ মার্ক করে এখানে যা যা দেখতে পারতেছো সবগুলোকে এক একটা স্থানীয় বায়ুর উদাহরণ বা স্থানীয় বায়ুর নাম। আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলে, কোন অঞ্চল? পম্পাস অঞ্চলের উত্তরে পাম্পেরু। কোন বায়ু? পাম্পেরু। অর্থাৎ যদি বলা হয়, যদি এমসিকিউতে আসে যে আর্জেন্টিনা অঞ্চল দিয়ে বা আর্জেন্টিনার উপর দিয়ে একটা বায়ু বা স্থানীয় বায়ুর প্রবাহিত, সেই বায়ুটার নাম কি? সেই বায়ুটার নাম কি হবে? পাম্পেরু। আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে বোরা, কি? আড্রিয়াটিক, যদি এমসিকিউতে আসতে পারে যে আড্রিয়াটিক অঞ্চলে কোন বায়ুটা প্রবাহিত হয়, সেটা কি বলবো আমরা? বোরা বায়ু। উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইটালিতে সিরক্কো, কি কোন বায়ু? সিরক্কো। আরব মালভূমির সাইমুম, কি? সাইমুম। এবং মিশরের খামসিন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কয়েকবার এমসিকিউতে আসছে যে মিশরের কোন বায়ুটা মূলত স্থানীয় বায়ু? কোন বায়ু? খামসিন। এবং ভারত উপমহাদেশের লু, এই যে যেহেতু আমাদের নিকটবর্তী ভারত উপমহাদেশ, সেখানে কি এটা অনেকটা ইম্পর্টেন্ট। তো ভারত উপমহাদেশের উপর দিয়ে অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে কি এই বায়ুটা প্রবাহিত হয়। লু কয়েকটি স্থানীয় বায়ুর উদাহরণ। তো আশা করি এই যে আমাদের পঞ্চম অধ্যায়ের যে বায়ু প্রবাহের যে টপিকটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এবং আজকের ক্লাস এই পর্যন্তই আমরা বায়ু প্রবাহের সবগুলো টপিককে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি আইটি স্কিলের ভিডিওগুলো দেখে যদি তোমরা কিছু শিখে থাকো অবশ্যই আমাদেরকে কোর্স ফিতে সাপোর্ট করবে এবং কোর্স ফি দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট বা আমাদের মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। আইটি স্কিল থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।